বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের অর্থনৈতিক চালিকা শক্তির সিংহভাগ আসে কৃষি থেকে। এদেশের মাটি কৃষির জন্য একটি আশীর্বাদ। দেশের মোট কর্মসংস্থানের 2/3 এই কৃষির ওপর নির্ভরশীল। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির কারণে দেশের খাদ্য চাহিদা বেড়েছে দ্বিগুণ। আর এই চাহিদা মোকাবেলায় সরকারের কৃষি বিভাগ আধুনিক কৃষি চাষাবাদের লক্ষ্যে কৃষিকে যান্ত্রিকীকরণ করেছে। একই জমিতে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করছে। রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের মাধ্যমে জমির এই উর্বরতা শক্তিকে দুর্বল করে দিচ্ছে। সেই সাথে ফসলের গুণাগুণ হ্রাস পাচ্ছে। পুষ্টি গুণহীন এ সকল কৃষিপণ্য ও খাদ্যদ্রব্য গ্রহণ করে দেশের সাধারণ জনগণ দীর্ঘমেয়াদী নানা রোগ ব্যাধির সম্মুখীন হচ্ছে। সুপ্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি কৃষি বিষয়ক তথ্যভিত্তিক অনুষ্ঠান অর্গানিক ও জীবন। মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অর্গানিক উপায়ে চাষাবাদ সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আমরা আজ চলে এসেছি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার উত্তর কোন্নগর গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি মরিচ ক্ষেতের মাঝে দাঁড়িয়ে রয়েছি। এই গ্রামের বেশিরভাগ মানুষই কৃষি নির্ভর। তারা কৃষি প্রধান যেসব শস্য রয়েছে তা আবাদ করে তাদের জীবন ধারণ করে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে প্রচুর পরিমাণে মরিচের পাশাপাশি বেগুনেরও চাষ হচ্ছে। তো চলুন আমরা এক কৃষকের সাথে কথা বলি, তিনি কিভাবে এই পণ্য উৎপাদন করলেন। কাঁচামরিচ মশলা জাতীয় একটি ফসল, যা না থাকলে রান্নার স্বাদ বা গুণ বিচার করা যায় না। মরিচে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। 100 গ্রাম মরিচে 125 গ্রাম ভিটামিন সি থাকে। তাছাড়া মরিচে নানা পুষ্টিগুণ রয়েছে। তার মধ্যে খনিজ পদার্থ, কিলো ক্যালোরি খাদ্যশক্তি, আমিষ, ক্যালসিয়াম, লৌহ, ক্যারোটিন, ভিটামিন বি ও শর্করা। আমাদের দেশে প্রচুর মরিচের চাষ হয়। দেশীয় জাতের পাশাপাশি বাড়ি 1, বাড়ি 2 ও বাড়ি 3 জাতের মরিচের চাষ হচ্ছে। মরিচ চাষে অনেক চাষিরা রাসায়নিক ব্যবহার করে অল্প দিনে গাছকে বড় করে লাভবান হতে, আবার অনেক চাষিরা প্রাকৃতিক উপায়ে বাড়ির আঙিনায় মরিচ চাষ করছে শুধুমাত্র জৈব সার ও জৈব বালাইনাশক দিয়ে। তাতে ফলনও হচ্ছে বেশি, পুষ্টিগুণও থাকে অটুট। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ যাবত দেখছি আপনি পাকা মরিচ তুলছেন। হ্যাঁ, একদম পাকা মরিচই। তো এখন বর্তমানে প্রচুর পরিমাণে কাঁচা মরিচের চাহিদা আমাদের দেশে। তো এত কাঁচা মরিচ থাকতে আপনি পাকা মরিচ কেন তুলছেন, একটু যদি আমাদের একটু জানাতেন। আসলে আমরা এখানে পাকা মরিচ এই কারণেই তুলছি যে এই পাকা মরিচগুলা রোদ্রে আমরা শুকাই হেরা কাঁচা মরিচের চেয়ে অনেক অধিক মূল্যে বিক্রি করি আমরা। এটা 15 থেকে 20 হাজার টাকা মনে বিক্রি করা যায়, এজন্যই পাকা মরিচ উঠাইছি। আপনি এই কাঁচা মরিচের উৎপাদনটা শুরু কিভাবে করলেন? সর্বপ্রথম মাটি উর্বর করার জন্য অনেক চাষ কইরা, ওই চাষ করার পরে মাটি উর্বর করা হয়, এরপরে জৈব সার এবং জৈব বালানাশক দিয়ে আমরা এগুলা উৎপাদন করি, যেমন গোবর, ছাই ইত্যাদি, এগুলো দিয়ে উৎপাদন করা হয়। তো বর্তমান যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে আপনার এই মরিচ চাষের ব্যবসা কেমন চলছে বা উৎপাদন কেমন হচ্ছে, বিক্রি কেমন হচ্ছে, আমাদের একটু বলবেন। আমরা প্রায় এখানে 4 থেকে 5 বিঘা জমিতে কাঁচামরিচ আমরা উৎপাদন করি এবং আলহামদুলিল্লাহ এটা আমরা মোটামুটিভাবে ভালোই লাভবান। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কাঁচামরিচের চাষের পাশাপাশি আপনি বেগুনের চারাও লাগিয়েছেন। মাটির উর্বরতা কোনো পরিবর্তন হচ্ছে কি না, বা আপনার চাষাবাদে কোনো সমস্যা হচ্ছে কি? এটা আমরা মরিচের মাঝে মাঝে ওই ফাঁক জায়গায় এরকম বেগুন 2-1টা চারা থাকলে আমরা বেগুন বিক্রিও করতে পারি এবং নিজের খাবার জন্য এগুলা রাখি। এটা মরিচের কোনো ক্ষতি হয় না। দর্শক, একজন চাষিও আমাদের মতো সাধারণ মানুষের কথা চিন্তা করে। এই চাষিদের উৎপাদনকে আরও উৎসাহিত করুন, সহায়তা করুন।
পেয়ারা ভিটামিন সি জাতীয় একটি পুষ্টিগুণ সমৃদ্ধ ফল। দেশের প্রায় সব অঞ্চলে এর চাষ হয়, তবে এর চাষ বাণিজ্যিক হওয়ায় বাংলাদেশে বড় বড় পেয়ারা বাগান তৈরি হয়েছে, যার কারণে এখন সারা বছর জুড়ে বাজারে পেয়ারা পাওয়া যাচ্ছে। বাজারে এখন বিচিবিহীন পেয়ারার চাষ হচ্ছে। দেশীয় স্বাদের পেয়ারা বাগান করে কৃষকরা লাভবানও হচ্ছে। আমি আপনার পেয়ারা বাগানটা এতক্ষণ ঘুরে ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো, খুবই সতেজ পাতাগুলো, সম্পূর্ণ অর্গানিক উপায়ে আমি যতটুকু শুনলাম আর কি। জি, আমাদের বাগানটা পুরোপুরি অর্গানিক। আমরা শুধু জৈব সার এবং চুলার যে লাকড়ির ছাই থাকে এই ছাই এবং আপনার কোনো রাসায়নিক সার আমরা ব্যবহার করিনি। টোটালি অর্গানিক উপায়ে আমরা এই পেয়ারাটা উৎপাদন করতেছি। তো আপনি এই পুরো কার্যক্রমটা শুরু করলেন কিভাবে, একটু গল্পটা আমাদের যদি বলতেন। আসলে কৃষির প্রতি একটা ঝোঁক আমাদের আগে থেকেই, যেহেতু পারিবারিকভাবেই আমরা কৃষি পরিবার থেকে চলে এসেছি। তাছাড়া এখন আমরা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন কৃষি প্রোগ্রাম দেখে আমার প্রথম কৃষির প্রতি একটা ঝোঁক তৈরি হয়। তখন আমরা আসলে এক বড় ভাই আছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে, তার কাছ থেকে পরামর্শ নিলাম যে কোন দিকে আসলে আগানো যায়। তখন তারা একটা সিডলেস একটা পেয়ারা তারা প্রথম উদ্ভাবন করে, যেটার প্রতি আমার মানে আগ্রহ তৈরি হয়। তারপর তারাই প্রথম আমাদের পেয়ারাটা হচ্ছে বাড়ি 4 সিডলেস পেয়ারা, কলমের মাধ্যমে আমরা চারাটা উৎপন্ন করি। এটা মানে বীজের মাধ্যমে না, কলমের মাধ্যম থেকে সরাসরি পেয়ারা হয়। কলম করার ক্ষেত্রে যে প্রসেস, সেটা কিভাবে শিখলেন যদি একটু আমাদের বলতেন। আসলে আমি যখন প্রথম 50টা চারা পেয়েছিলাম, ওটা একটা কলম আকারেই পেয়েছিলাম। তো আমার চারা সাধারণত 1 বছর বয়সেই গাছগুলা অনেক ডালপালা ছিল, অনেক মানে ডালপালার ছাঁটার প্রয়োজন পড়ছিল। তখন আমাকে ওই কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে একজন অভিজ্ঞ লোক আমাদেরকে এসে হেল্প করে। আমরা স্থানীয় যারা কলম কাটে তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আমাদেরকে কলম কাটাটা শিখিয়ে দিয়ে গেছিলো, এবং সেই থেকেই আমরা আরও 100টা চারা নিজে রোপণ করেছি এবং প্রায় 1000 থেকে 1500 চারার মতো আমরা বাইরে সেলও করেছি। দর্শক, পরিমিত যতটুকু খাবার আপনি গ্রহণ করুন না কেন, সেটার পুষ্টিগুণ সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে, এবং আপনি যেটা ক্রয় করছেন সেটাতে ভেজাল আছে কি নেই, আপনার পরিবারের জন্য সেটা ক্ষতিকর কি ভালো, সেটা আপনাকে বিবেচনা করতে হবে। সেজন্য আমাদের সব সময় অর্গানিক খাওয়ার প্রয়োজন। ড্রাগন একটি বিদেশি জাতের ফল। বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণে ড্রাগন চাষ হচ্ছে। অতি লাভজনক এই ফল চাষে নলিতাবাড়ী উপজেলার কৃষকেরা এক ধাপ এগিয়ে রয়েছে। এখানকার ড্রাগন চাষিরা প্রাকৃতিক উপায়ে চাষ করে স্বাবলম্বী হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এই ড্রাগন ফল গাছের বাগান ঘুরছিলাম এতক্ষণ, বেশ বড় গাছ। কতগুলো এখানে? গাছ 800 গাছ আছে। 800 গাছ এখানে। হ্যাঁ। কি জাতের ড্রাগন এটা? এটা হলো বাড়ি 1 লাল জাতের ড্রাগন। তো 2 জাতের ড্রাগন ফল হয় না, আরো বেশি আছে। হ্যাঁ, আচ্ছা, লাল আর সাদাটাই আমরা দেখি। লাল আছে, সাদা আছে, হলুদ আছে। আমার এখানে 2টা জাত আছে, বাড়ি 1, বাড়ি 4। বাড়ি 4টা কি হলুদ? বাড়ি 4 যেটা এটা লাল। আচ্ছা, আর হচ্ছে বাড়ি 1 এটা হচ্ছে হলুদ। হলুদ, উপরেও হলুদ, ভিতরেও হলুদ। দুইটাই কি মিষ্টি জাতের? মিষ্টি জাতের। এটা বেশি মিষ্টি, ওটা একটু হালকা। অর্গানিক ফসল আর রাসায়নিক সার মিশিয়ে ফসল, দুইটা কিন্তু সময় একটু পার্থক্য আছে। তো অর্গানিকটা সময় একটু বেশি লাগে। তা আপনি অর্গানিক ফসলটাকে কেন বেছে নিলেন? আপনি কি চান না, আপনি একটু লস হচ্ছে না নাকি সেটাই জানতে চাচ্ছিলাম। লস হচ্ছে না, বরং এটাতে গুণগত মানটা আমার বেশি হইতেছে, স্বাদ আলাদা হইতেছে, ফলের উজ্জ্বলতা বৃদ্ধি হইতেছে, আর এদের যে উপকারিতা দেখে আকর্ষণ হয়ে কিনবে। অনেক হৃদরোগের ডাক্তাররা হার্টের জন্য এদের প্রেসক্রিপশন করে থাকে। অনেক রোগী আমার এখান থেকে এসে ফল নিয়ে যায়, 20 কিলো 30 কিলো দূর থেকে এসে ফল নিয়ে যায়। পোকা দমনে আপনি কোনো রাসায়নিক সার ব্যবহার করছেন বা কীটনাশক এরকম কিছু কি, নাকি একদম অর্গানিক উপায়ে প্রাকৃতিক উপায়ে যা ব্যবহার করা হয় তাই করছেন? পোকার থেকে বাঁচার জন্য নিম পাতা আর গুল্লাই নামে একটা আছে, লতা আছে, এটা গুলায় স্প্রে করলেই মোটামুটি পোকার কাজ শেষ হয়ে যায়। উপজেলায় প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের সবজি ও খাদ্যশস্য উৎপাদন হয়ে থাকে। বিশেষ করে প্রাকৃতিক উপায়ে ফসল উৎপাদনের লক্ষ্যে
এলাকায় চাষিদের বিশেষ নজর দিয়ে থাকেন উপজেলা কৃষি বিভাগ। কৃষি উৎপাদনে অর্গানিক ফার্মিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নালিতাবাড়ী উপজেলায় 1092 হেক্টর জমিতে বর্তমানে সবজি আবাদ হচ্ছে। সবজি আবাদ কিভাবে অর্গানিক প্রক্রিয়াতে করা যায় তার জন্য আমরা কৃষক পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করছি। বর্তমানে নালিতাবাড়ী উপজেলায় প্রায় 150 জনের মতো কেঁচু সার উৎপাদনকারী কৃষক আছে, যাদের মাধ্যমে আমরা কেঁচু সার উৎপাদন করছি এবং তাদের মাধ্যমে বাজারজাত করাচ্ছি এবং যারা এই শাকসবজি উৎপাদনের সাথে জড়িত তাদের কাছে সহজলভ্য করা যায় তার ব্যবস্থা আমরা করছি। আমরা উপজেলা পর্যায় থেকে যারা জৈব সার উৎপাদনের সাথে জড়িত তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করছি এবং বাজারজাত প্রক্রিয়াটাকে সহজজাত করে দিচ্ছি, যার ফলশ্রুতিতে বর্তমানে নালিতাবাড়ী উপজেলাতে অর্গানিক ফার্মিং সকলের কাছে জনপ্রিয় হচ্ছে এবং কৃষকের কাছে সহজলভ্য হচ্ছে। নালিতাবাড়ী উপজেলার কৃষিকে আরও বেগবান করার জন্য, অর্গানিক ফার্মিংকে আরও বেগবান করার জন্য এই উপজেলার যত তরুণ কৃষি উদ্যোক্তা আছেন অথবা যত তরুণ যারা কৃষিতে আসতে আগ্রহী, আমি সকলের জন্য একটি মেসেজ ক্লিয়ার করতে চাই। আমি নালিতাবাড়ী উপজেলার কৃষি অফিসার হিসেবে একদম উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা কৃষিতে এগিয়ে আসুন এবং এই অর্গানিক ফার্মিংকে যেন আরও বেশি গুরুত্ব দিতে পারি তার জন্য আমার উপজেলা থেকে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় নালিতাবাড়ির পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা করা সম্ভব আমি উপজেলা কৃষি অফিসার হিসেবে আপনাদেরকে এনশিওর করতে চাই যে এটা আমি ব্যবস্থা করবো ইনশাআল্লাহ তাআলা। গরু গৃহপালিত পশু। গ্রামের প্রতিটি বাড়িতেই গরুর দেখা মেলে শুধুমাত্র কৃষিকাজের জন্য। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে গরুর খামার সৃষ্টি হয়েছে দেশের মানুষের আমিষের চাহিদা পূরণের জন্য। তবে এ সকল খামারের গরুগুলোকে হাইব্রিড ও বিভিন্ন ধরনের মোটা তাজাকরণ খাবার খাইয়ে অতি অল্প সময়ে বাজারে বিক্রি করে মুনাফা অর্জন করছে, যা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্রাকৃতিক উপায়ে খামার করলে সেই খামারের গরু থাকে সুস্থ সবল আর পুষ্টিগুণ সমৃদ্ধ এবং মানব স্বাস্থ্যের জন্য নিরাপদ। দর্শক, আমরা এই মুহূর্তে এসেছি কালাকোড়া গ্রামের জুয়েল ভাইয়ের বাড়িতে। আমরা শুনেছি জুয়েল ভাইয়ের একটি অর্গানিক গরুর খামার রয়েছে। তো এই খামারটি তিনি কিভাবে শুরু করলেন এবং এখানে এখন কতটি গরু আছে, কিভাবে লালন পালন করছেন, আমরা সেটিই জেনে নেব তার মুখ থেকে। চলুন দেখে আসা যাক। আসসালামু আলাইকুম জুয়েল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। ভালো আছেন? আছি ভালো। আমরা সারাদিন ঘুরছি আর আপনার অর্গানিক খামারের কথা শুনেই চলে আসলাম আপনার বাড়িতে। তো কেমন আছেন আর কেমন চলছে আপনার এই খামারের কার্যক্রম, আমাদের দর্শকদের একটু যদি বলতেন। আমার টোটাল 9 একর জমি আবাদি আছে। তো আমি প্রথমে 4টা গাভী দিয়ে আমার এই ছোট্ট খামারটি শুরু করেছিলাম। তখন 2টা দেশি গাভী ছিল আর হলস্টিন ফ্রিজিয়ানের 2টা বকনা বাছুর আমি ক্রয় করে এটা প্রাথমিক অবস্থায় শুরু করি। যেহেতু ফসল করি সেই সুবাদে আমার পর্যাপ্ত খড় আছে, আমি আমার গরুকে এই খড়টা খাওয়াই। পাশাপাশি ফিডের মধ্যে আমার অতটা মানে ইন্টারেস্টেড না। আমি ফিড খাবারটা ওইভাবে খাওয়াই না। আমি ফিডের পরিবর্তে আমি আমার জমিতে প্রায় 10 কাঠা 50 শতক জমিতে আমার ঘাস করেছি আমি, যেটা হলো জার্মানি ঘাস নামে পরিচিত। এটা আমার ওই ডিপ টিউবওয়েলের পাশে একটা জমি আছে, এখানে পানি থাকে সব সময়। এই জমিতে ঘাসটা ভালো হয়, এই জাতের ঘাসটা। আমি দুধ দহন করে কম বিক্রি করি বাজারে, যেটুকুই না দহন করলেই নয়। যখন দেখা যায় যে নর্মালি 4 লিটার 3 লিটার 2 লিটারের দিকে দুধ চলে আসে, তখন আমি দুধ দহন টোটালি বন্ধ করে দিই। এতে দেখা যায় একটা বাচ্চা দুধ ছাড়ার পরেই আমি 70,000 80,000 1 লাখ টাকাও সেল করেছি, 1 লাখের উপরেও সেল করেছি। তো আসলে সেই সুবাদে বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে যদি দুধ খাওয়ানো যায় তাহলে কিন্তু আপনি একটা বাচ্চাতে ভালো প্রফিট করতে পারবেন। আরও খামারদেরকে আমি এটা বলতে চাই যে খড়ের পাশাপাশি আপনারা কাঁচা ঘাসটা খাওয়ান, আর পাশাপাশি নর্মালি যতটুকু ভুসি টুসি এই ধরনের হালকা পাতলা যতটুকু দেওয়া যায় কম পরিমাণে, এতে খরচটা কমে যাবে, লাভের পরিমাণটা বাড়বে ইনশাআল্লাহ। দর্শক, আমরা এতক্ষণ শুনলাম জুয়েল ভাইয়ের এই ছোট্ট খামারের কথা। কিন্তু খামারটি ছোট হলেও আস্তে আস্তে এর পরিধি অনেক বড় হবে এবং এই খামার দেখে আরও 10 জন তরুণ উৎসাহিত হবে। গরুর খামারিদের নানা ধরনের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে সবসময় সাহায্য সহযোগিতা করে যাচ্ছে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ।
কৃষির ক্ষেত্রে অর্গানিক চিন্তা করলে আমরা যদি আমাদের প্রাণী সম্পদ দপ্তরের দিকে চিন্তা করি, যেভাবে ভালো থাকা যায় পশু পাখিগুলা, বিশেষ করে গরু ছাগল হাঁস মুরগি কবুতর মহিষ, এদিকে অনেক মহিষ আছে আমাদের উপজেলায়, যেভাবে ভালো থাকা যায়, ভালো থাকার অন্যতম উপায় হচ্ছে ভ্যাকসিনেশন বা টিকা কার্যক্রম। তো আমি একজন ভেটেরিনারি সার্জন হিসাবে আমার পরামর্শ হচ্ছে যে নিয়মিত গরু ছাগলের বা হাঁস মুরগির টিকা প্রদান করতে হবে। যে যদি আমরা রেগুলার টিকা প্রদান করি তাহলে আমাদের খামারি লাভবান হবে। অনেক খামারি ভাই বোনরা জানে না যে রেগুলার এই গরু ছাগল পালতে গেলে রেগুলার কৃমিনাশক করতে হয় বা অ্যানথেলমেন্টিক দিতে হয়। এটাও আমার একটা গুরুত্বপূর্ণ মেসেজ থাকবে। মোটামুটি 3-4 মাস পর গরু ছাগল বা হাঁস মুরগির রেগুলার কৃমিনাশক দিতে হবে, তাহলে একটা সুস্থ অবস্থায় থাকবে। খামারি ভাইরাই না বুঝে শুনেই ওই গরু মোটাতাজাকরণ করতে গিয়ে অনেকে পোলট্রি ফিড খাওয়ায়, যেটা খুবই ক্ষতিকর গরুর জন্য। যেটা না, গরুর জন্য আলাদা খাবার আছে, বা আমরা যেটা বলি ন্যাচারাল ফিড, যেটা গরুর জন্য নির্দিষ্ট বা গরু ছাগলের জন্য যেটা নির্দিষ্ট, ওইটাই যে অর্গানিক ওয়েতে বা কেমিক্যাল মুক্ত, স্টেরয়েড মুক্ত, অ্যান্টিবায়োটিক মুক্ত নিরাপদ আমিষ নিশ্চিত করার জন্য আমাদেরকে অবশ্যই জোর দিতে হবে। যে কোনো ধরনের চিকিৎসা সম্পর্কিত তথ্য লাগে বা চিকিৎসা সংক্রান্ত কোনো দরকার প্রয়োজন হয়, আপনারা অবশ্যই প্রাণী সম্পদ দপ্তরে যোগাযোগ করবেন। আসুন আমরা আমাদের খাদ্যশস্য ফলমূল সহ সকল ধরনের খাদ্যপণ্য উৎপাদনে প্রাকৃতিক প্রথা অবলম্বন করি। আগামীর ভবিষ্যৎ নাগরিকদের বিভিন্ন রোগ বালাই থেকে মুক্ত করতে অর্গানিক পদ্ধতির মাধ্যমে চাষাবাদে চাষি ভাইদের উদ্বুদ্ধ করি। প্রিয় দর্শক, আমরা আজ নালিতাবাড়ী উপজেলার অর্গানিক ফসলের চাষিদের বিভিন্ন ক্ষেত আমরা দেখলাম। আমরা আশা করি আপনাদের ভালো লেগেছে। আর অর্গানিক এই ফসলের উৎপাদনের ক্ষেত্রে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগ করার ঠিকানা প্রযোজক অর্গানিক ও জীবন, কক্ষ নং 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো জেলায়, নতুন কোনো পর্বে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অর্গানিকের সাথেই থাকুন।